আসসালামু আলাইকুম। আমি উত্তরবঙ্গের মেয়ে রেশমা বলছি নওগাঁ থেকে। আমার ডেলি ব্লগ চ্যানেল ভিলেজ ফ্লেভারে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আসলে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করছি। তবে সেই খুশি, সেই আনন্দ, সেই তৃপ্তি কিন্তু এখন আমরা কেউই পাচ্ছি না। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছিলাম। আমরা সরকারের পতনই মেন উদ্দেশ্য ছিল না, একটা সংস্কারকৃত রাষ্ট্র চেয়েছিলাম। কিন্তু এখন আমরা কি দেখছি, যারা আন্দোলনের আশেপাশেও ছিল না তারা কিছু ব্যক্তিগত আক্রোশ এবং দলীয় আক্রোশ মিটাতে এই ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। আমরা এটার তীব্র প্রতিবাদ জানাই। আমরা যেসব মায়েরা সন্তান হারিয়েছে, যারা এখনও হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তাদের জন্য দোয়া করছি এবং আমরা চাই একটা সুষ্ঠু সুন্দর রাষ্ট্র সংস্কার হোক। আমাদের আন্দোলনের সময় আমরা অনেকেই বলেছিলাম মানে আসছে ফাগুন আমরা হব দ্বিগুণ, কিন্তু আমরা হয়ে গেছি 4 গুণ। যারা থলের বিড়াল সেজে চুরি পরে এতদিন ঘরে বসেছিল, ছাত্রদের মৃত্যুর মুখে দাঁড় করিয়ে মজা দেখছিল, তারা আজকে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। তারা আজকে তাদের ব্যক্তিগত আক্রোশ, দলীয় আক্রোশ মেটাচ্ছে। আমরা কিন্তু এটা চাইনি, আমরা এটা চাইও না। তাই আমাদের আন্দোলন যেহেতু এখন আর শেষ হয়নি, আমরা একটা যোগ্য প্রতিনিধি পাইনি, তাই আমাদের সবারই উচিত এসবকে প্রত্যাখ্যান করা। আমাদের উচিত সবাইকে সবার পাশে দাঁড়ানো। গতকাল আমি সরাসরি আন্দোলনে যেহেতু অংশগ্রহণ করেছি, তাই আমি দেখেছি কালকে আমার শহরে যারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে তারা মোটেও আন্দোলনের লোক ছিল না। তো যাই হোক, কি বলবো, আসলে বলার কিছু নেই। কিছু লোক সবসময় স্বার্থপর থেকেছে, সুবিধা নিয়েছে, তারা সারা জীবন তাই করবে। তারা কোনো দল, মত, জাতি, গোষ্ঠীর নয়। তারা শুধুই স্বার্থপর একটা জাতি। তারা সবসময় নিজেদের সুবিধার কথাই চিন্তা করে। তো যাই হোক, আমরা সবাই দোয়া করি আমরা যেই উদ্দেশ্যে রক্ত দিয়েছি, এতদিন আন্দোলন করেছি, আমাদের সেই উদ্দেশ্য যেন সফল হয়, আমাদের আন্দোলন যেন সফল হয়। এতক্ষণ ভিডিও রিলেটেড আসলে কিছুই বলতে পারিনি। এই যে আমার বাগানের যে অবস্থা, এগুলো আসলে অনেক আগে পরিষ্কার কথা ছিল, কিন্তু এই চলমান পরিস্থিতিতে আসলে কোনো কাজই আসলে মনোযোগ ওইভাবে ছিল না, কাজ করার কারো আগ্রহ ছিল না। গত ভিডিও দেওয়ার কথা ছিল, সেটাও আমি দেইনি। যে একটা ফয়সালা না হওয়া পর্যন্ত আসলে আর ভিডিও দেওয়ার মতো কোনো ইচ্ছা ছিল না। তো যাই হোক, আমাদের অর্থনীতি মানে অনলাইন বেজ যারা কাজ করি, ফেসবুক, ইউটিউব, ব্যবসা বা ব্লগ যাই বলি না কেন, তাদের অবস্থাও খুব খারাপ। এখন আমাদেরই সবাইকে সবার পাশে দাঁড়াতে হবে, সবাইকে সাপোর্ট দিতে হবে বেশি বেশি, আগের চাইতে অনেক বেশি, যাতে আমরা আবার আগের অবস্থায় ফিরে যেতে পারি। তো সবার কাছে এই অনুরোধ রইল। তো এই যে আমি যেহেতু সব মোটামুটি কিছু গাছ উঠিয়ে ফেলবে, তাই যেই সবজিগুলো আছে উঠিয়ে নিচ্ছি। যদিও ঢেঁড়সের গাছ আর কলমি শাক রেখে দিব। যে এইগুলো অনেক শাকও হয়েছে, তো এগুলো সব দিয়ে দিব আশেপাশে যারা আছে তাদেরকে, কারণ গাছ তো কেটে ফেলবে। তো তারপর ওইদিকে আপনাদের ভাইয়া ওই জঙ্গলগুলো সাফ করছিল, আর আমি এদিকে রান্নাবান্নায় ব্যস্ত ছিলাম। তো পরে আর কি পরিষ্কার করার পরে কেমন হয় সেটা আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। তো গত ভিডিওতে আমি চাল কুমড়াটা দেখিয়েছিলাম, তখন এক আপু বলেছিল যে এটা আস্ত গোল গোল করে কেটে ভাজি করলে ভালো লাগবে। তো আমি সেই আপুর কথা মতো আর কি ভাজি করব এটা। ইউটিউবে একটু দেখলাম আসলে কিভাবে করে, তো সেভাবেই করার চেষ্টা করব। আর ভিডিওর এই পর্যায়ে আসলে সেই পুরোনো কথাটাই বলছি। আমার ভিডিও এখন পর্যন্ত যারা দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেনি তাদের প্রতি আশা রাখছি, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। গতকাল যে আসলে অনেক ধরনের ঘটনাই ঘটেছে, অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তো এইসব আসলে আমরা কেউই কাম্য নয়, তবে আমাদের সবার উচিত এগুলো নিয়ে সমালোচনা না করে এগুলোর আসলে প্রতিরোধ গড়ে তোলা, যার যার অবস্থান থেকে প্রতিহত করা। গতকাল আমি আমার পাশের যে বাসায় হিন্দু বৌদি ছিল, ওনারা স্বভাবতের কারণে একটু ভয় পাচ্ছিল, তারা কিন্তু সারা রাত আমার বাসায় ছিল। আসলে আমাদের সবারই উচিত কথা না বলে কাজে প্রমাণ দেওয়া, সবার পাশে দাঁড়ানো, সবাইকে সাপোর্ট দেওয়া। তো
তো যাই হোক, এই যে আমি হচ্ছে চাল কুমড়াগুলো কিন্তু একটু মোটা করে চাকা চাকা করে কেটে নিয়েছি। এখন আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর একটু বাটা মশলা দিয়ে 15-20 মিনিট মেখে রাখবো, যাতে এটার ভিতরে লবণ ঢুকে একটু সফট হয়ে যায়, মশলাগুলো ভালোভাবে ঢোকে। অনেক পানি বের হবে বলছিল, তো আসলে সত্যি অনেক পানি বের হয়েছিল। আর এই ফাঁকে আমি হচ্ছে পাবদা মাছটা ভেজে রান্না করে নেব। তো আসলে বর্তমান পরিস্থিতি নিয়ে যত কথাই বলি সবই কম হয়ে যাবে। আমরা সবাই অনেক বিষয় সম্পর্কেই জানি, তবে এরকম পরিস্থিতি যেন আমাদের আর কখনো মোকাবেলা করতে না হয়, এরকম পরিস্থিতি যাতে আমরা না পড়ি, এটা আমাদের চাওয়া পাওয়া থাকবে। আসলে কিছু বলার নেই। তো আমি এখানে পাবদা মাছ ভুনা করার সময় একটু কালো জিরা ফোড়ন দিয়ে নিচ্ছিলাম, কারণ পাবদা মাছের সাথে কালো জিরার ফ্লেভারটা কিন্তু খুব ভালো যায়। আমি অনেক আগে একটা রান্নার চ্যানেলে এটা দেখেছিলাম, তারপর থেকে কিন্তু আমি হচ্ছে এই পাবদা মাছ যখনই ভুনা করি তখনই কিন্তু আমি কালো জিরা ফোড়নটা দিই। যারা খান তারা তো জানেনই, যারা খাননি তারা কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন, এটার আলাদা একটা ফ্লেভার এবং টেস্ট আসে। তো আমি এখানে মশলাগুলো কষিয়ে পাবদা মাছটা দিয়ে রান্না করে ফেলেছি। আর এখন আমি এই যে দেখুন কত পানি বের হয়েছে, তো এটা ভেজে নেব আস্তে আস্তে। এবং ভাজিটা খুবই ভালো লেগেছিল, যেহেতু একদমই কচি চাল কুমড়া। আর আমি কখনো এর আগে এরকম করে ভাজি করে খাইনি, কুচি করে ঝুরি করে ভাজি খেয়েছি চিংড়ি মাছ দিয়ে বা এমনিও, কিন্তু এরকম চাকা করে ভাজি আসলে প্রথম খেলাম, তবে ভালো লেগেছে। থ্যাংক ইউ আপু এত সুন্দর একটা পরামর্শ দেওয়ার জন্য। আমি আগেও দেখেছি ব্লগে অনেক আপুরা রান্না করে, কিন্তু কখনো আসলে আমি নিজে করি নাই। তো সেদিন আপুর কথাটা শুনেই মনে হলো যে গাছে যেহেতু চাল কুমড়া ধরতেছে, আরেকটা গাছ হয়েছে, তো খাওয়া তো হবেই বিভিন্নভাবে, তো এইভাবেও ট্রাই করে দেখি। তো সেই জন্য আর কি ট্রাই করলাম, তবে বেশ ভালো লেগেছে। তো এখন আমি হচ্ছে এই যে পাবদা মাছটা নামিয়ে রেখেছিলাম, সেটা বেড়ে নিচ্ছি, টেবিলে রাখবো। আর ভাতের মধ্যে যে কয়টা টাটকা ঢেঁড়স উঠিয়েছিলাম সেগুলো দিয়েছি, এগুলো একটু ভর্তা করে নেব। তো ঢেঁড়স ভর্তা কিন্তু আমার হচ্ছে কাঁচামরিচ দিয়েও যেমন ভালো লাগে, শুকনা মরিচ দিয়েও ভালো লাগে। গতদিন শুকনা মরিচ দিয়ে করেছিলাম, তাই আজকে ভাবলাম যে একটু কাঁচামরিচ দিয়ে করি। কাঁচামরিচটা আমি ভাতের মধ্যেই ঢেঁড়সের সঙ্গে দিয়ে দিয়েছিলাম। তো ভাতে দিয়ে যে কোনো ভর্তা কিন্তু বেশি মজা লাগে, কারণ ভর্তাটার যেই বেগুন বলেন বা ঢেঁড়স বলেন, আলু, এগুলো ভাতে দিলে সেটার এক্সট্রা কোনো পানি থাকে না, ভর্তাটা খুব আঠালো আঠালো হয়, খেতে মজা লাগে। আর এমনি আমরা সিদ্ধ করলে দেখা যায় যে সেটার মধ্যে অনেক পানি ঢুকে যায়, ভর্তাটা কিন্তু একটু পানি পানি পানসে মনে হয়, টেস্টটা ওই রকম আসে না। তো আমি এখানে এই যে কাঁচামরিচ, লবণ দিয়ে, কাঁচা পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে সরিষার তেল দিয়ে নিব, তারপরে ঢেঁড়সগুলো আর কি মেখে নেব। আর এখানে ঢেঁড়সগুলো কিন্তু একদমই কচি দেখে নিয়েছি, ছোট ছোট। তো এই যে আমাদের দুপুরের খাবার ছিল পাবদা মাছ ভুনা, চাল কুমড়া ভাজি আর ঢেঁড়সের ভর্তা। তো আসলে খুবই ভালো লেগেছে, অনেক মজা করেই খেয়েছি দুপুরে। তো তারপরে এই যে আপনাদের ভাইয়া কিন্তু একদম সব গাছ তুলে চকচকা পকপকা করে ফেলছে। এখানে এই যে বড় পেঁপে গাছটা ছিল সেটা পড়ে ভেঙে গিয়েছে, তারপরে যেখানে ফুলের গাছ রাখা আছে এগুলোতে বেগুনের গাছ ছিল, আর ওই পাশে কিন্তু বেদানা গাছ ছিল। তো বেদানা গাছটা কেন কাটছি সেটা বলি। বেদানা অনেক ধরছে, প্রায় 42টার মতো, একটা বেদানাও আমরা খেতে পারিনি, সবগুলোর ভিতরে পোকা, তো যার কারণে আসলে কেটে ফেলা হয়েছে। তারপরে এই যে এখানে চাল কুমড়ার গাছ, পাটের শাক, এগুলো ছিল সব তুলে ফেলা হয়েছে। পুঁই শাকের গাছের আগা কেটে জাস্ট নিচের অংশটা রেখেছি, দেখা যাক। তো এখন অনেক বেশি ফাঁকা ফাঁকা লাগতেছে, অনেক একদম জঙ্গল হয়ে গেছিলো। ওই পাশে করলার গাছ ছিল, সেটাও কেটে ফেলা হয়েছে। তো নতুন করে আবার শাকসবজি লাগাবো, একটু সময় লাগবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।